আমরা বলি মাঠে ক্রিকেট নিয়ে খুব কম ডিসকাশনস হয়, সেটা হচ্ছে ভারত সফর এবং সেখানটায় গিয়ে বাংলাদেশ টি-20 খেলবে 3টা, টেস্ট খেলবে 2টা। টি-20 নিয়ে সবার এক্সাইটমেন্ট থাকাটা খুব স্বাভাবিক, কারণ টেস্টে বাংলাদেশের পারফরমেন্সটা তুলনামূলকভাবে রিসেন্ট পাস্ট ইয়ার্স গুলোতে খুব একটা ভালো ছিল না, এবং যে কারণে টেস্ট কেন্দ্রিক মনোযোগ, টেস্ট কেন্দ্রিক মনোভাব, এক্সপেকটেশনস সবকিছুই একটা ছন্নছাড়া অবস্থায় ছিল। পাকিস্তানের বিপক্ষে দ্য ওয়ে বাংলাদেশ জিতেছে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে ডমিনেট করেছে, বাংলাদেশ যেভাবে রাওয়ালপিন্ডির 2 টেস্টে পাকিস্তানকে হারিয়েছে 10 উইকেট এবং 6 উইকেটে, টিম টাইগার্স এর যে এক্সপেকটেশনস ভারতের বিপক্ষে এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিংটা রয়েছে, স্ট্যান্ডিংটা রয়েছে, সেখানটায় যারা টপে রয়েছে, বাংলাদেশের পজিশন 4th, সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। যখন প্রত্যাশার আলাপ হচ্ছে ঠিক তখন একটা ডিসকাশন খুব বেশি হচ্ছে, একটু ভিন্ন ডাইমেনশন থেকে এই আলোচনাটা আমি করতে চাই। সেই ডিসকাশনটা হচ্ছে যে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না। আই এম রিপিটিং, বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না, বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না। এই যে আমি কথাটা বারবার বলছি, এই বক্তব্যগুলো আমি মেনশন করছি এমন কাউকে না, বা এমন কাউকে উদ্ধৃতি করে আমি এই আলোচনাটা করছি না যারা আসলে বাংলাদেশের ক্রিকেটের সাথে ইনভলভ। ধরে নিলাম বাংলাদেশ ভারতকে হারাতে পারবে বা পারবে না, এরকম কথা বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি কি বলেছেন? বলেন নাই। আমি যদি খেয়াল করি বাংলাদেশ ভারতকে হারাতে পারবে বা পারবে না, অন্য যে পরিচালকরা রয়েছে, যারা ফ্রন্ট লাইনে রয়েছে, নাজমুল আবেদিন ফাহিম বা ফাহিম সিনা কিংবা অন্য যারা রয়েছে, আকরাম খান, তারা কি বলেছে? তারাও বলেন নাই। ক্রিকেটাররা কি কিছু বলেছে যে পারবে কি পারবে না? বলেন নাই। অতি সম্প্রতি গত দুদিনে অন্তত টিম ইন্ডিয়ার 2জন সাবেক ক্যাম্পেইনার, একজন তো সাবেক ক্যাপ্টেন, বিসিসি এর সাবেক প্রেসিডেন্ট, ভারতকে টিম ইন্ডিয়া বানানোর ক্ষেত্রে, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, ইন্সপিরেশন অন্য জায়গায় নিয়ে যাবার ক্ষেত্রে যিনি বড় রোল প্লে করেছেন, সৌরভ গাঙ্গুলি, তিনি বলেছেন বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না। আরেকজন যিনি আসলে অবসরপ্রাপ্ত নাকি এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার রয়েছে কিংবা ডোমেস্টিক ক্যারিয়ার রয়েছে, এটা নিয়ে অনেক ডিবেট বা আলোচনা হতে পারে, দীনেশ কার্তিক, তিনি বলেছেন। দেখুন, এই যে আলোচনাটা হচ্ছে, 2টা পয়েন্ট। একটা হচ্ছে এই কথাগুলো কিন্তু বলছেন ভারতীয়রা, সাবেক ভারতীয় ক্রিকেটাররা, যে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না, এবং তাদেরকে এই প্রশ্নগুলোও করছে কিন্তু ভারতীয়রা যে বাংলাদেশ কি ভারতকে হারিয়ে দিবে। যখন এই প্রশ্ন তোলা হচ্ছে, অর্থাৎ একটা ভীতির জায়গা থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে, এটা যদি 3 বছর 5 বছর আগে হতো তাহলে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে নাকি সৌরভ গাঙ্গুলিকে কিংবা দীনেশ কার্তিককে, এই প্রশ্নগুলো এতটা জোরালো ভাবে আলোচিত হতো না, বিশ্ব মিডিয়ায় আসতো না। যেহেতু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে, যেহেতু বাংলাদেশ দে আর প্লেইং আ ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেট রাইট নাও, ওই পার্সপেক্টিভ থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসছে এবং খুবই ভ্যালিড কোয়েশ্চেন। এবং যখন সাবেকরা বলছেন যে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না, টিম ইন্ডিয়া ইজ এ ডিফারেন্ট টিম, বাংলাদেশ যেটা পাকিস্তানের বিপক্ষে করেছে সেটা রিপিটেশন ইন্ডিয়া হবে না, কানপুরে হবে না, সেটা রিপিটেশন চেন্নাই হবে না, এই কথাটা যখন বারবার তারা বলেন, তার মানে তারাও ওয়ারিড, তারাও টেন্সড, দে আর ইন এ এনজাইটি। তারা এখন পর্যন্ত কিছুটা হলেও টেনশনে রয়েছেন যে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে ইন টেস্ট। যে কারণে এই প্রশ্ন তোলা হচ্ছে এবং এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বারবার সাবেকরা বলার চেষ্টা করছেন বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না। দাদারা এই কথাটা কিন্তু বলছেন খুব বেশি স্বস্তি থেকে না, অস্বস্তি থেকে। ধরুন তাদেরকে যখন প্রশ্ন করা হয়, ওই সময়টা যদি আমরা যারা বাংলাদেশের ক্রিকেট কভার করি, আমরা যদি এই প্রশ্নগুলো তুলতাম বা আমরা এই প্রশ্নগুলো যদি প্রশ্নকর্তা উত্তরদাতাকে জিজ্ঞেস করতাম, তাহলে জিনিসটা ভ্যালিড হতো যে দ্যাট উই আর বাংলাদেশি জার্নালিস্ট, আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ, বাংলাদেশের পারফরমেন্স এগুলো নিয়ে আসলে জানার রয়েছে, আমরা এই প্রশ্নগুলো তুলছি বারবার যে কি হতে পারে। সেটা কিন্তু না। ভারতে যারা আছেন, যারা বাংলাদেশ এবং ভারতের আপকামিং সিরিজ নিয়ে এক্সাইটেড, যারা বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এভার ইনফর্মড, তারাই এই কোয়েশ্চেন্স গুলো তুলছেন এবং তাদের সেই প্রশ্নের এন্টারটেইন করতে গিয়ে যে অ্যান্সারটার কথা আমি বললাম সেই উত্তরটা দিচ্ছেন সাবেকরা, এবং তারা যে খুব স্বস্তি থেকে সেটা দিচ্ছেন তা না। আসলে বাংলাদেশ দল টেস্ট স্পেশালি এই মুহূর্তে যে কোনো দলের জন্য খুব বেশি থ্রেটেনিং, স্পেশালি ইন দ্য কন্ডিশন অফ সাবকন্টিনেন্ট। আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনে জিতেছে, স্পোর্টিং উইকেট সেখানটায় ছিল, সিলেটে অসাধারণ জয়। বাংলাদেশ সাবকন্টিনেন্টের মাটিতে রাওয়ালপিন্ডিতে টানা 2 টেস্টে জিতেছে, যেখানটা একটা সময় পাকিস্তান মনে করছিল যে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া খুব সহজ। তারা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার পর্যন্ত করে দিয়েছিল 448 রানে।
কারণ প্রথম ডে ওয়াশ আউট হয়ে গিয়েছিল, এরপরে 4 দিনে টেস্ট নেমে এসেছিল, সেই 4 দিনের মধ্যে বাংলাদেশকে হারাতে হবে, সেরকম একটা টেনশন কাজ করছিল, ইকুয়েশন কাজ করছিল। সো কি করতে হবে, দ্রুত রান তুলতে হবে। 450 পর্যন্ত তারা অপেক্ষা করেনি, 448 তারা ডিক্লেয়ার করে দেয়। খেলাটা তখনই শুরু হয়, তখনই বাংলাদেশ যে ডিফারেন্ট ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারে সেটা শুরু হয় 565-তে, যখন বাংলাদেশের ইনিংসটা থামে 117 রানের লিড। এরপর তো আসলে পরের ইনিংসে, সেকেন্ড ইনিংসে পাকিস্তানি ব্যাটাররা দাঁড়াতেই পারে নাই। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কিভাবে কামব্যাক করেছে, অসাধারণ। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আসলে এরকম নজির খুব কম রয়েছে। একটা দলের 26 রানের মধ্যে 6 উইকেট নিয়ে, এন্ড দেন দ্য পার্টনারশিপ ইন 7th উইকেট বিটুইন মেহেদী হাসান মিরাজ এন্ড লিটন কুমার দাস বাংলাদেশকে পাকিস্তানে করা 274 এর এগেইনস্টে ফার্স্ট ইনিংসে 262 রান করার সুযোগ করে দেয়। ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন, যে বাংলাদেশ 2 টেস্টই জিতেছে হচ্ছে উইকেটের ব্যবধানে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানটায় যে বাংলাদেশ 2টা টেস্টই রাওয়ালপিন্ডিতে জিতেছে চতুর্থ ইনিংসে ব্যাট করে। বাংলাদেশ 2 টেস্টেই এমন একটা সিচুয়েশনে ছিল যেখানটায় শুরুতে আপার হ্যান্ডে ছিল প্রতিপক্ষ, এবং সেখান থেকে ড্রাইভিং সিটের স্টিয়ারিংটা নিজেদের দখলে করে নেয় টিম টাইগার্স। অসংখ্য ক্রিকেটার, মানে একটা দলের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশের আক্ষেপের জায়গাটা কোথায় হয়, যে পার্টিকুলার কিছু কিছু ক্রিকেটার দে আর পারফর্মিং, বাট তাদের সাথে অন্যরা আসলে একসাথে ক্লিক করছে না। হয়তো ওপেনিং ক্লিক করছে, পার্টনারশিপ হচ্ছে, কিন্তু মিডল অর্ডার ক্লিক করছে না। হয়তো ওপেনিং ভালো হচ্ছে না, মিডল অর্ডার ভালো হচ্ছে, টেল এন্ডার দ্রুত আউট হয়ে যাচ্ছে। কিন্তু টিম টাইগার্সের ক্ষেত্রে আপনারা দেখেন, সাদমান ওপেনিং এ রান পেয়েছে, নাজমুল শান্তকে যদি আমি হিসাব থেকে বাদ দিই, মমিনুল হক টুকটাক রান পেয়েছেন, মুশফিকুর রহিম অলমোস্ট ডাবল সেঞ্চুরি করে ফেলেছিলেন, মেহেদী হাসান মিরাজ রান পেয়েছে, লিটন কুমার দাস অসাধারণ শতক হাঁকিয়েছে, প্রথম টেস্টে চড়াও হয়েছিলেন, দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়েছেন 138। বোলাররা স্পিন ডিপার্টমেন্টে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান প্রথম টেস্ট জেতাতে বড় একটা অবদান রেখেছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, দ্য ওয়ে দে প্লেড দেয়ার গেম অসাধারণ। বাংলাদেশকে তারা লিড ফ্রম দ্য ফ্রন্ট। সো একটা দলের যখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট ক্লিক করবে, সেটা হতে পারে ওপেনিং, সেটা হতে পারে মিডল অর্ডার, সেটা হতে পারে টেল এন্ডার, এবং যেখানটায় কোনো কিছুই হতে পারে না, হতাশা ছাড়া সামনে কোনো কিছুই ছিল না, আপনি লুজিং 6th উইকেট অন 26, সেখান থেকে যখন বাংলাদেশি 2 ক্রিকেটার অসাধারণ একটা পার্টনারশিপ করেন, মিরাজ এবং লিটন, এগেইন আই হ্যাভ টু গিভ মাই স্যালুট টু দিস 2 গাইস। যেভাবে তারা করলেন, এটা নিয়ে ভাই আসলে খুব বেশি বলার কিছু থাকে না। চিন্তা করে দেখতে পারেন, নাহিদ রানা মাত্র 3rd টেস্ট খেলতে নেমে যেভাবে পারফর্ম করেছেন, পরপর 3 ওভারে 3 উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসকে দুমড়ে মুচড়ে দেওয়ার ক্ষেত্রে সেকেন্ড ইনিংসে যে সেকেন্ড টেস্টে যে রোলটা প্লে করেছেন, হাসান মাহমুদ বিয়ে করার পর যেভাবে তিনি উদযাপন করা শিখে গেছেন, এক কথায় অসাধারণ। সো দিস বাংলাদেশি টিম ইজ এ ডিফারেন্ট ওয়ান। এরা যে কাউকে যে কোনো জায়গায় কুপকাত করতে পারে, এবং টিম ইন্ডিয়া দে আর ইন বিগ কনসার্ন। তারা ভাবছে, তারা উদ্বেগে আছে। শুধু তারা না, তাদের দর্শকরা, তাদের সংবাদ মাধ্যম, তাদের সাবেকরা টেনশনে রয়েছে। নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বুস্ট আপ করার জন্য তারা জানতে চাইছে তাদের সাবেকদের কাছ থেকে, বাংলাদেশ কি ভারতকে হারিয়ে দিতে পারে? দাদারা বলছে খুব একটা সহজ হবে না, বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না। পাকিস্তানকে পেরেছে, ভারতকে পারবে না। লেটস সি হোয়াট হ্যাপেন ইন চেন্নাই অ্যান্ড কানপুর। আই এম প্রিটি মাচ শিওর বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। ডেফিনেটলি ওই বস্তা পচা যুগের ক্রিকেটটা খেলবে না। ক্রিকেটাররা অনেক অনেক বেশি কনফিডেন্ট।